রিমা ও সীমা তাদের ক্ষেত থেকে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে নিজেদের বাড়ির দিকে যাচ্ছিল। আরে চল চল সীমা, সন্ধে হয়ে আসছে। আমার মনে হচ্ছে আমরা রাস্তা হারিয়ে ফেলেছি। এই জঙ্গলটা খুবই ভয়ঙ্কর। এর ব্যাপারে অনেক ভূতের গল্প প্রচলিত আছে। সন্ধে হয়ে আসছে, তাড়াতাড়ি চল বোন। সীমা হাসতে থাকে। ওসব বাজে কথা রিমা, বুড়োরা বাচ্চাদের ভয় দেখানোর জন্য ওসব বলে। দেখছিস না এটা কত সুন্দর জঙ্গল, চারিদিকে সবুজ আর ফল গাছে ভর্তি। কি রে সীমা, পাগল হচ্ছিস নাকি? একটু ভয় লাগছে না তোর? জানিস তো আমি রাস্তা ভুলে গেছি, জঙ্গলে ঘুরছি আর তুই হাসছিস। গত কয়েকদিনে কয়েকজন লোক এই জঙ্গল দিয়ে রাজ্যের দিকে যাচ্ছিল। পরের দিন তাদের মৃতদেহ জঙ্গলের বাইরে পাওয়া গিয়েছিল। রাম 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 রাম, জয় হনুমান। কেন যে তোর কথা শুনলাম। আরে বোকা, যে রাস্তা দিয়ে আমরা রোজ বাড়ি যাই, কালকে এত বৃষ্টি হয়েছে তাই সেই রাস্তা পুরো জলে ডুবে গেছে। কি করে যাব বলতো? সীমা কথাটি শেষ না করতেই জঙ্গলের মধ্যে দিয়ে ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেল। রিমা আর সীমা দুজনেই ভয় পেয়ে গেল। তারা তাড়াতাড়ি পালানোর চেষ্টা করছিল। এমন সময় একটা বুড়ো কাক উড়ে এসে তার বিশাল পায়ের থাবা দিয়ে তাদের ধরে নিল। তারা চিৎকার করতে লাগলো, কিন্তু তাদের চিৎকার জঙ্গলে কেউ শুনতে পেল না। কাকটা তাদের একটা পুরনো ধ্বংস হয়ে যাওয়া বাড়ির মধ্যে নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলে দিল। সেই ধ্বংসস্তূপের ভেতরে অনেক টাকা, সোনা, রূপা পড়েছিল, কিন্তু তার সঙ্গে অনেক মানুষের হাড়গোড়ও ছিল। লঙ্কাপুর রাজ্যের রাজা শ্রবণ তার রাজ্যে বসেছিলেন। তখন পাশের গ্রামের গ্রামপ্রধান সেখানে এলেন। মহারাজ, মহারাজ আমার সাহায্য করুন প্লিজ মহারাজ। তুমি কে? আগে নিজের পরিচয় দাও। আমি সোনারপুর গ্রামের প্রধান। আমাদের গ্রামে 19 বছর বয়সী দুটো মেয়েকে কেউ খুব নিষ্ঠুর ভাবে হত্যা করেছে মহারাজ। এটা শুনে রাজা শ্রবণ চমকে উঠলেন। কি বলছো? কারা তাদের হত্যা করলো? আমরা কি করে জানবো মহারাজ? তাদের এই বিচিত্র জঙ্গলে হত্যা করা হয়েছে। সে জঙ্গল কত নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। মহারাজ, আপনার কাছে ওই জঙ্গলের নামে অনেক অভিযোগ এসেছে, কিন্তু আপনি সেগুলোর ওপর কোনো আলোচনা করেন না। রাজা শ্রবণ গভীর চিন্তায় পড়েছে। ও, তুমি সেই জঙ্গলের কথা বলছো যাকে লোকে বিচিত্র জঙ্গল বলে। যখন লোকেরা জানে যে জঙ্গলটা খুব ভয়ঙ্কর, তাহলে তারা ওই রাস্তা দিয়ে যায় কেন? গ্রামপ্রধান একটু রেগে গেলেন। আরে মহারাজ, জঙ্গলের অন্যদিকের এলাকার বৃষ্টির কারণে জলে ভরে যায়, তাই বর্ষার সময় জঙ্গল হয়ে যেতে হয়। ওটা মানুষের বাধ্যবাধকতা। যদি ওই রাস্তা দিয়ে না যায় তাহলে কোথায় যাবে? খুব ভাগ্য করে যারা জঙ্গলটা নিরাপদে পেরিয়ে বাড়ি ফেরে, তারা বলে যে জঙ্গলের মধ্যে অসংখ্য কাটা অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পাওয়া যায়। রাজা শ্রবণের মুখ রেগে লাল হয়ে গেল। দেখুন গ্রাম প্রধান, এই ব্যাপারে আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। আমরা ভূতেদের সঙ্গে লড়তে যাব না। আরে মহারাজ, এই জঙ্গল তো আপনার অধীনে। আপনি যদি চোখ বন্ধ করে বসে থাকেন তাহলে কি করে চলবে? একটু ভাবুন, যদি আপনার মেয়ে রাজকুমারী পায়েলের সঙ্গেও এমন কিছু হয়, তাহলে কি আপনি একই কথা বলবেন? এই বোকা সৈনিকেরা, একে ধরে কারাগারে বন্দী করো। কয়েকদিন অন্ধকার কুটুরিতে থাকলে বুঝবে রাজার সঙ্গে কি করে কথা বলতে হয়। বিয়াদব কথাকার। সৈন্যরা গ্রামপ্রধানকে ধরে কারাগারে বন্দী করে দিল। কিছুক্ষণ পর রাজা শ্রবণের মেয়ে রাজকুমারী পায়েল সেখানে এলেন। নমস্কার বাবা, আমি আপনাকে জানাতে এসেছি যে আমি আমার বন্ধু শিবমের সঙ্গে দেখা করতে যাচ্ছি। ও, তুমি কি সেই ছেলের কথা বলছো যে পানিপদ গ্রামের জমিদারের একমাত্র ছেলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম তাই বাবা। হা হা, ঠিক আছে, যাও। পায়েল চুপচাপ সেখান থেকে বেরিয়ে গেল। এদিকে পানিপদ গ্রামে শিবম নামে এক যুবক 19 বছর বয়সী সুন্দরী মেয়ে শিবানীর সাথে কথা বলছিল। শিবানী ছিল বৃদ্ধ রঞ্জিতের মেয়ে। সে গ্রামের এক কোণে একটি ছোট্ট কুড়ে ঘরে থাকত। বৃদ্ধ রঞ্জিত সেখানে এসে পৌঁছালো। কিরে শিবানী, তোকে কতবার বলেছি জমিদারের ছেলে শিবমের সঙ্গে কথা বলবি না? কথা কি তোর কানে যায় না? এই কথা বলার পর বৃদ্ধ রঞ্জিত শিবমের দিকে ঘুরে রাগতস্বরে বলল, আর তোমাকে আমি কতবার বলেছি আমার মেয়ের থেকে দূরে থাকো? এবং বৃদ্ধ রঞ্জিত শিবানীকে বলল, তাড়াতাড়ি জঙ্গলের দিকে আয়, তোকে শিকারে অভ্যেস করাতে হবে। এই কথা বলে রঞ্জিত সেখান থেকে চলে গেল। তখনই তার সঙ্গে থাকা কুকুরটি বলে উঠল, তোমার শিবম আর শিবানীর উপর এত রাগ করা উচিত না।
রাত তো খুব ভালো, মনে হয় তুমি শিবানীকে খুব ভালোবাসো। আরে ও ছাড়া তো আমার জীবনে আর কেউ নেই। আর তুই এখন দেখ, মানুষের মতো কথা বলছিস, কিন্তু এটা কেউ জানে না। ওদিকে শিবম চুপচাপ নিজের বাড়ির দিকে ফিরে এলো। বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে তার বাবা জমিদার রেগে গিয়ে বলল, হ্যাঁ লাট সাহেব, শুনলাম তুমি নাকি গরিব বুড়ো বৃদ্ধ রঞ্জিতের নাতনির সঙ্গে দেখা করতে গিয়েছিলে। কতবার বলেছি শিবম, তুমি জমিদারের ছেলে। এই গরিব আর ছোট লোকেদের সঙ্গে মেলামেশা করা আমাদের সম্মানের বিরুদ্ধে। তুমি এখন এই গরিবদের চেনো না। তখনই রাজকুমারী পায়েল সেখানে এসে পৌঁছালো। রাজকুমারীকে দেখে জমিদারের রাগ জল হয়ে গেল এবং তার ঠোঁটের কোণে হাসি দেখা গেল, কারণ রাজকুমারী পায়েল এবং শিবম দুজনেই বন্ধু ছিল। জমিদার সেখান থেকে চলে গেল। শিবম মুচকি হেসে পায়েলকে বলল, আরে আমার বন্ধু, আমি তোকেই মনে করছিলাম, আর তুই এসে গেছিস। আমিও তো তোর কাছে একটা বিশেষ কাজের জন্য এসেছি। চল, কথা তো চলতেই থাকবে, কিছু জল খাবার হয়ে যাক। আরে চল চল, তাড়াতাড়ি চল। শিবম পায়েলকে নিজের ঘরে নিয়ে গেল, খাবার পরিবেশন করলো এবং তারা অনেক গল্প করতে লাগলো। হ্যাঁ, এবার বলতো কি কথা ছিল? কাল কি যেন বলছিলি? জরুরি কথা আছে। হ্যাঁ দোস্ত, এটা বলতো তুই কি বিচিত্র জঙ্গলের ব্যাপারে শুনেছিস? শিবম চমকে গেল। হ্যাঁ হ্যাঁ শুনেছি, ওই জঙ্গলটা নাকি খুব ভয়ঙ্কর। হ্যাঁ, আমি শুনেছি ওই জঙ্গলে একটা পুরনো ধ্বংসস্তূপের ভেতরে নাকি অনেক ধন সম্পদ, সোনা রূপা গয়না লুকোনো আছে। আমি ওই গুপ্তধন উদ্ধার করতে চাই। আমি ভয়ে বাবার কাছে কিছু বলতে পারছি না। তুই কি আমাকে সাহায্য করবি? শিবম গভীর চিন্তায় ডুবে গেল। ওখানে যাওয়া কিন্তু খুব বিপজ্জনক হতে পারে পায়েল। আরে কি ইয়ার, আমি তো ভাবলাম তুই খুব সাহসী, তুই আমাকে সাহায্য করবি। তুইও ভয় পেয়ে যাচ্ছিস? শিবম হেসে বলল, আরে না ইয়ার, আমি কাউকে ভয় পাই না। কিন্তু কি হয়েছে, আমি ওই জঙ্গলের ব্যাপারে কিন্তু খুব ভয়ঙ্কর কথা শুনেছি। বলে ওখানে যে যায় সে আর ফিরে আসে না। ওই জঙ্গলে নাকি অনেক রহস্য লুকিয়ে আছে। ওসব কথা ছাড়, তুই আমাকে সাহায্য করবি কিনা বল। আরে কি বলছিস, কেন করব না? বন্ধু যখন হয়েছি তখন বন্ধুর জন্য জীবনও দিতে পারি, বুঝলি? ঠিক আছে, তাহলে আজই জঙ্গলে যাব। শিবম আর পায়েল দুজনেই জঙ্গলের দিকে রওনা দিল। কিছুক্ষণ পর তারা দেখল বৃদ্ধ রঞ্জিত আর শিবানী সেখানে দাঁড়িয়ে আছে। তোমরা কোথায় যাচ্ছ? শিবানী, আমি বিচিত্র জঙ্গলে যাচ্ছি। শুনেছি ওখানে একটা পুরনো বাড়িতে অনেক টাকা, সোনা, রূপা আর গয়না লুকানো আছে, যেটা কেউ জানে না। আমি আমার বন্ধুর সঙ্গে সেখানে যাচ্ছি। এটা শুনে বৃদ্ধ রঞ্জিতের চোখ কপালে উঠল। আরে তোমরা পাগল হয়ে গেছো নাকি? ওখানে যে যায় সে আর ফিরে আসে না। না, আমার বন্ধু আদেশ, আমরা দুজনই যাব। আরে আমার কথা শোনো, তোমরা ওখানে যেও না। ক্ষমা করবেন, কিন্তু আমি আমার বন্ধু পায়েলকে কথা দিয়েছি, আর আপনি জানেন আমি কথা রাখতে পারি। বৃদ্ধ রঞ্জিত চিন্তায় ডুবে গেল। তারপর সে শিবমকে বলল, আমার কথা মন দিয়ে শোনো, যদি ওখানে কোনো অদ্ভুত জিনিস দেখতে পাও তাহলে শুধু এই কথাটা বলবে, আমাকে মেরো না, আমাকে খুঁজতে গরিব বৃদ্ধ রঞ্জিত আসবে। বিশ্বাস করো, এই কথাটি তোমার জীবন বাঁচাতে পারে। শিবম চমকে গেল। আরে তোমরা যদি নিজেদের জীবন বাঁচাতে চাও তাহলে এটাই বলবে। হ্যাঁ, চলো শিবানী। এই কথা বলে বৃদ্ধ রঞ্জিত শিবানীকে নিয়ে নিজের কুঁড়ে ঘরে ফিরে গেল। শিবম আর পায়েল দুজনেই ঘন জঙ্গলের দিকে রওনা দিল। কিছুক্ষণ পর তারা সেই পুরনো ধ্বংসস্তূপের কাছে পৌঁছালো। বাড়ির কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাদের কাছে একটা অদ্ভুত বননি কাক এলো এবং তার বড় বড় পায়ের থাবা দিয়ে তাদের আকাশে তুলে সেই বিচিত্র ঘরের মধ্যে ছুঁড়ে ফেলে দিল। মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে তাদের চোখ চারদিকের কঙ্কালের উপর পড়ল। ও বাবা, তার মানে জঙ্গলের ব্যাপারে যা যা শুনেছি সবই সত্যি। সেই অদ্ভুত কাকটা তাদের চারদিকে ঘুরতে লাগলো। তখনই কিছু অলৌকিক আলো দেখতে পেল। সেই আলোর ভেতর থেকে একটা ভয়ঙ্কর দানব বেরিয়ে এলো। শিবমের কানে বৃদ্ধ রঞ্জিতের কথাগুলো বাজতে লাগলো। ওখানে কোনো অদ্ভুত জিনিস দেখতে পাও তাহলে শুধু এই কথাটা বলবে,
আমাকে মেরো না, আমাকে খুঁজতে গরিব বৃদ্ধ রঞ্জিত আসবে। আমাকে মেরো না। কিরে, তোর কি মনে হয় আমরা তোর কথা শুনবো নাকি? আমাকে মেরো না, আমাদের খুঁজতে গরিব বৃদ্ধ রঞ্জিত অবশ্যই আসবে। এই কথা শুনে দানব আর কাক দুজনেই চমকে গেল। দানবের পা থমকে গেল। তাহলে তোকে বেঁচে থাকতে হবে। আগে গরিব বৃদ্ধ রঞ্জিতকে মারবো, তারপর তোদের দুজনের পালা আসবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে কাক আর দানব রং বেরঙের আলো ছড়াতে ছড়াতে সেখান থেকে গায়েব হয়ে গেল। ওদিকে পরের দিনও শিবম বাড়ি ফেরেনি, তাই জমিদার চিন্তায় পড়ে গেল। সৈনিক, তাড়াতাড়ি ঘোড়া প্রস্তুত করো। কেন জানি না আমার মনে বারবার খারাপ চিন্তা আসছে। এখনই পানিপথের দিকে রওনা দিতে হবে। সৈনিক আর রাজা পানিপথের জমিদারের সঙ্গে দেখা করতে গেলেন এবং জমিদারের ওপর রেগে গিয়ে বললেন, আমার রাজকুমারী পায়েল কোথায়? মহারাজ, আমি জানি না। আমার ছেলে শিবমও তার সঙ্গে গিয়েছিল। কাল দুজনেই জঙ্গলের দিকে গিয়েছিল, এখনো পর্যন্ত ফেরেনি। তখনই একজন ছাগল চড়ানোর বুড়ো লোক দৌড়ে ভেতরে এলো। মহারাজ, 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 আমি জানি তারা কোথায় গেছে। আমি আপনাকে বলছি। রাজা শ্রবণ আর জমিদার দুজনেই চমকে গেলেন। বলো, বলো কোথায় গেছে তারা? মহারাজ, কাল আমি রাজকুমারী পায়েল আর শিবমকে জঙ্গলের সীমানায় দাঁড়িয়ে থাকতে দেখেছি, যেখানে গরিব বৃদ্ধ রঞ্জিতের কুড়ে ঘরে আছে। তারা দুজনে বিচিত্র জঙ্গলে যাওয়ার কথা বলছিল। ও, আমার যে কথাটার ভয় ছিল, আমার রাজকুমারী সেটাই করে ফেলেছে। আরে বিচিত্র জঙ্গলে যে গেছে, সে আর ফিরে আসেনি। মহারাজ, শুধুমাত্র একজন ব্যক্তি আছে যে ওই জঙ্গল থেকে বেঁচে ফিরে এসেছে। রাজা শ্রবণ চমকে গিয়ে জিজ্ঞাসা করলেন, কে সে? সে আর কেউ নয়, সে হলো গরিব বৃদ্ধ রঞ্জিত। সে তার মেয়ে শিবানীর সঙ্গে থাকে। লোকে বলে বৃদ্ধ রঞ্জিত নাকি আগে খুব বড় শিকারী ছিল। সে পুরো পরিবারের সঙ্গে জঙ্গলে গিয়েছিল এবং একাই ফিরে এসেছিল। তার সঙ্গে না ছিল তার মা, না ছিল তার ভাই, শুধু সে আর তার মেয়ে শিবানী ফিরেছিল। সেই সময় তার মেয়ের বয়স প্রায় 1 বছর ছিল। রাজা শ্রবণ জমিদারের দিকে তাকালেন। ঠিক আছে, তাহলে চলো এক্ষুনি গরিব বৃদ্ধ রঞ্জিতের বাড়ি যাই। রাজা শ্রবণ জমিদারের সঙ্গে সরাসরি গরিব বৃদ্ধ রঞ্জিতের কুড়ে ঘরে পৌঁছালেন। আমি জানতাম যে আপনারা দুজন নিশ্চয়ই আসবেন। বৃদ্ধ রঞ্জিত, আমার মেয়ে রাজকুমারী পায়েল আর জমিদারের ছেলে শিবম দুজনেই বিচিত্র জঙ্গলে গেছে। আমরা জানতে পেরেছি যে সম্ভবত তুমি একমাত্র ব্যক্তি যে ওই জঙ্গল থেকে বেঁচে ফিরে এসেছে। আমি চাই তুমি আমাদের সাহায্য করো। ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। জমিদার চমকে গেল। কি শর্ত? তোমরা গ্রামের লোকেদের যত জমি কেড়ে নিয়েছো সেগুলো ফেরত দিতে হবে, এবং আমাকে কথা দিতে হবে যে আর কোনোদিন কোনো কৃষকের জমির ওপর তোমরা দখল করবে না। তোমরা লোকেদের যা যা ক্ষতি করেছো সেগুলো পূরণ করতে হবে। বলো, করবে? জমিদার রাজা শ্রবণের দিকে তাকালেন। তোমার সমস্ত দাবি আমরা মেনে নিচ্ছি এবং প্রতিশ্রুতি দিচ্ছি তুমি যাই বলবে জমিদার তাই করবে। বৃদ্ধ রঞ্জিত মাথা ঝুঁকিয়ে নিয়ে একটি দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। এমন সময় কুকুরটা বৃদ্ধ রঞ্জিতের পাশে এসে দাঁড়ালো এবং কুকুরটা ধীরে বৃদ্ধ রঞ্জিতকে বলল, এর মানে সঠিক সময় এসে গেছে। হ্যাঁ, সময় এসে গেছে। তুই জানিস তো তোকে কি করতে হবে। যখন আমি ওখানে পৌঁছাবো তখন তুই সঠিক সময় দেখে আমাদের সামনে এসে দাঁড়িয়ে যাবি। শিবানী কাঁদতে কাঁদতে বাবার গলা জড়িয়ে ধরল এবং কাঁদতে কাঁদতে বলল, আমিও আপনার সঙ্গে যাব। না শিবানী, না, ভালো থেকো। বৃদ্ধ রঞ্জিত, রাজা শ্রবণ ও জমিদার জঙ্গলের দিকে রওনা হয়ে গেলেন। কয়েক ঘন্টার পর বৃদ্ধ রঞ্জিত, রাজা শ্রবণ ও জমিদার ধ্বংসস্তূপের কাছে গিয়ে দাঁড়ালেন। তারপর তিনজন সেই ধ্বংসস্তূপে প্রবেশ করলেন এবং দেখলেন যে রাজকুমারী পায়েল ও শিবা
সেখানেই অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপর সেখানেই সেই বিশাল বুনুনু কাকটা এসে নামে। অবশেষে আমি যে দিনের জন্য অপেক্ষা করছিলাম সেই দিনটা এসে গেল। বৃদ্ধ রঞ্জিত, আমি তোকে জ্যান্ত ছাড়বো না, এবং তারপর আমি এক এক করে সবাইকে মারবো। তখনই কুকুরটা এসে সামনে দাঁড়ালো। বৃদ্ধ রঞ্জিত, তোমার নিশানা যেন না ভুল হয়। চালাও তীর। যে কাজ মানবতার ভালোর জন্য হয় সেই হাত যেন কখনো না কেঁপে ওঠে। বৃদ্ধ রঞ্জিত ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো এবং তারপর বৃদ্ধ রঞ্জিত ধনুকের ওপর তীর চড়ালো। দাঁড়া রঞ্জিত, তীর চালাবি না, কারণ আমি তোর মা। বৃদ্ধ রঞ্জিত তীর ছুড়ল। তীরটা সোজা গিয়ে কুকুরের গায়ে দিল এবং কুকুরটা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কাকের শরীর নিজে থেকেই জ্বলতে লাগলো। একটা ভয়ঙ্কর বিস্ফোরণের পর সবকিছু ধ্বংস হয়ে গেল। রাজকন্যা পায়েল ও শিবমের জ্ঞান ফিরল। তখন হঠাৎ একটা রং বেরঙের আলো উৎপন্ন হল। সেই আলো থেকে দেবী মা আবির্ভূত হলেন। তুমি যা করেছ তার ফলস্বরূপ তুমি আর কিছু সময়ই মাত্র জীবিত থাকবে। আমার জীবিত থাকারও দরকার নেই। রাজা শ্রবণ আর জমিদার এই সব শুনে চমকে গেলেন। বৃদ্ধ রঞ্জিত, এসব কি? ওই কাকটা বলছিল যে সে তোমার মা। বহু বছর আগের কথা, যখন আমাদের একটা পরিবার ছিল। আমার পরিবারে আমার মা ছিল, আমার ভাই ছিল। আমার স্ত্রী শিবানীকে জন্ম দেওয়ার পরেই মারা যায়। আমাদের পুরো পরিবার জঙ্গলে শিকার করত। সেটাই ছিল আমাদের বেঁচে থাকার উপায়। আমার মা আর আমার ভাই অনেক ধন সম্পদের জন্য এবং চিরকাল অমর থাকার জন্য আমাকে না জানিয়ে আমার মেয়েকে রাক্ষসীর কাছে বলি দিতে এসেছিল, যাতে রাক্ষসী তাদের শক্তি দেয় এবং তারা চিরকাল অমর থাকে। আমি দেওয়ালের পিছনে লুকিয়ে সব কিছু দেখেছিলাম। তারপর আমি সামনে এসে আমার মেয়েকে রাক্ষসীর হাত থেকে বাঁচানোর চেষ্টা করি। তখনই আমার মা আর আমার ভাই বিশাল কাক ও ভয়ঙ্কর দানবে পরিণত হয়। তখন দেবী মাতা বলেন, এটাই হলো এদের আসল চেহারা। তাড়াতাড়ি এই কুকুরটিকে সঙ্গে নিয়ে এখান থেকে পালাও। তারপর আমি আমার 1 বছরের মেয়ে ও কুকুরটিকে নিয়ে জঙ্গল থেকে পালিয়ে আসি। তারপর আবার দেবী মাতা আবির্ভূত হয়ে আমাকে বলেন, এই কুকুরটা হলো তোমাদের ভাগ্যের চাবিকাঠি। মনে রেখো, ও কখনো তোমাকে ছেড়ে যাবে না। ভাগ্যের কালক্রমে তোমাকে আবার একদিন ওই জঙ্গলে যেতে হবে। তোমার মা ও ভাই যে শয়তানে পরিণত হয়েছে তাদের শেষ করে জঙ্গলের শান্তি ফিরিয়ে আনার জন্য তোমাকে এই কুকুরের ওপর তীর চালাতে হবে। দেবী মাতা, যদি আমি এখনই কুকুরটাকে মেরে দিই? না রঞ্জিত, না। এই কুকুরটি নিজেই তোমার কাছে নিজের প্রাণ দিতে চাইবে, তবেই তাদের দুজনের জীবন শেষ হবে। মনে রেখো, যখন তারা শেষ হবে তখন তুমিও নিজের প্রাণ হারাবে। পুরো ঘটনা শুনে রাজা শ্রবণ, জমিদার, রাজার মেয়ে পায়েল ও শিবম পুরো হতবাক হয়ে গেলেন। আমি সেই দিন থেকে এই কুকুরটাকে সন্তানের মতন মানুষ করেছি। ও আমাকে কথা দিয়েছিল, যখন সেই দিন আসবে তখন ও নিজেই চাইবে যেন আমি ওকে মেরে দিই। এবার আমার যাওয়ার সময় হয়েছে। আমার শিবানীর খেয়াল রেখো। বৃদ্ধ রঞ্জিত এই কথাটি বলার সঙ্গে সঙ্গেই তার শরীরের নিচে থেকে রঙিন রশ্মি বেরোতে থাকল এবং চোখের পলকে তার শরীর অদৃশ্য হয়ে গেল। রাজা শ্রবণ, জমিদার, রাজার মেয়ে পায়েল ও শিবম সবাই তাকিয়ে রইল। গ্রামে ফিরে এসে শিবম পুরো ঘটনা শিবানীকে জানালো। শিবানী ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। শিবম চুপচাপ নিজের আঙুল দিয়ে শিবানীর সিঁথিতে সিঁদুর ভরে দিল এবং তাকে নিজের স্ত্রী বানিয়ে নিল। জমিদার সম্মতি দিয়ে নিজের পুত্রবধূ হিসেবে স্বীকার করে নিল এবং তারপর সবাই নিজের নিজের ঘরে খুশিতে বসবাস করতে লাগলো।